নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের ষষ্ঠ পর্ব। চৌদাস বলিতে কেহ কেহ বলেন যে চারিখানি বৃহৎ গ্রাম লইয়াই চৌদাস নামক বিস্তৃত জনপদ। যাহা হোক, এই শোষা চৌদাসের অন্তর্গত একখানি গ্রাম। সেই গ্রামের দিলীপ সিং পাটোয়ারির নামে রোকা ছিল। আমরা সেইখানে গিয়া উঠিলাম। রোকা অর্থাৎ পরিচয়পত্র। আমাদের সহিত দুইখানি রোকা ছিল, একখানি আশকোটের পাটোয়ারি কুমার বিক্রমের, আর একখানি আলমোড়ার অন্তিরাম সার নিকট হইতে প্রাপ্ত। এই দিলীপ সিং আগে ব্যাসের অন্তর্গত গারবেয়াংয়ের পাটোয়ারি ছিলেন, এখন নিজ গ্রামের মধ্যেই আছেন। মাঘ মাসে প্রয়াগে কল্পবাস করিবার জন্য যেমন ছাপ্পর অর্থাৎ তৃণ নির্মিত এক প্রকার পর্ণকুটির বিশেষ নির্মিত হয়, দিলীপ সিংহের বাড়ি হইতে কতকটা অন্তরে পাহাড়ের ধারে সেইরূপ দুই তিনখানি ছাপ্পর খাড়া আছে। সেইগুলি এখন এখানকার অতিথিশালা। যেহেতু গ্রামের মধ্যে গৃহস্থের ঘরে তো আমাদের মতো বিদেশীদের স্থান নাই, তাহা পূর্বেই বলিয়াছি। আমরা আসিবা মাত্র দিলীপ সিং তৎক্ষণাৎ আমাদের ওই স্থান দেখাইয়া দিল এবং মোটঘাট তাহাদের লোক দ্বারা সেইখানেই পাঠাইয়া দিল। খেলা হইতে দুইটি কুলি আমাদের মালপত্র আনিয়া এই শোষায় পৌঁছাইয়া দিয়া গিয়াছে। তাহাদের প্রত্যেককে 6 আনা করিয়া 12 আনা দেওয়া হইল। বোধ হইল যেন এখানে আমাদের জন্য আগে হইতেই সব প্রস্তুত ছিল। যাহা হোক, আমরা সেই পর্ণকুটিরে আশ্রয় লইবার পূর্বেই নাথজি ও লালগির ওইখানে আশ্রয় লইয়াছিল। তাহারা এক পাশে রহিল আর আমরা অপর পার্শ্বে রহিলাম। ওপরে খড়ের চাল, তাহাও জীর্ণ, আর একদিকে মাত্র মাটির দেওয়াল, তাহাও ওপর দিকে অনেকটাই খোলা। তাহার উপর চৌদাসে বেশি শীত, যেহেতু চৌদাস আশকোট হইতে অনেক উচ্চ, 6.5 কি 7,000 ফিট হইবে। আমরা তথায় স্থান ঠিক করিয়া লইবার পর দিলীপ সিংয়ের ভাই কিষণ সিং আটা, ডাল, ঘি, শাক, লবণ ইত্যাদি পাঠাইয়া দিল, কাঠ দিল এবং ঘরা জলও পাঠাইয়া দিল, কেবল হাতে প্রস্তুত করিয়া খাইবার ওয়াস্তা। সুন্দর বন্দোবস্ত দেখিয়া বড়ই আনন্দ হইল। উচ্চ শিক্ষিত না হইলেও পাহাড়িরা যথার্থই যে সভ্য, অতিথিবৎসল এবং ভদ্র, তাহা বুঝিতে আমাদের বিলম্ব হইল না। সঙ্গী মহাশয় প্রথমেই দিলীপ সিংহের সঙ্গে, তুম বহুত আচ্ছা আদমি হ্যায়, হাম তোমারা নাম বহুত শোনা হ্যায়, তুম মেরা বাচ্চা হ্যায় ইত্যাদি মধুর সম্ভাষণ করিয়া তাহার দিকে চাহিলেন। কিন্তু লোকটি প্রশংসায় বড় কান দিল না। আপন মনে তামাক টানিতে টানিতে সে তাহার নিকটস্থ এক ব্যক্তিকে কর্মের নির্দেশ দিতে লাগিল। দেখিয়া তখন তিনি কিছু গম্ভীর হইলেন। তাহার পর যখন তাহার জন্য নির্দিষ্ট ফাঁকা তৃণনির্মিত অতিথিশালাটি দেখিলেন, তাহাতে আবার নাথজি এবং লালগিরের সঙ্গে থাকিতে হইবে, পরে যখন দেখিলেন সেখানে একখানা খাটিয়াও নাই, তখন তিনি মনে মনে বিশেষ ক্ষুণ্ণ হইলেন। তাহার পর যখন আবার আমি উত্থাপন করিলাম যে রুটি কি পরোটা আমাদের দ্বারা তো সুবিধা হইবে না, নাথজি সব একসঙ্গে তৈরি করুন না কেন, তাহাতে আমাদের ক্ষতি কি, সেও তো ব্রাহ্মণ, তখন তিনি একেবারে জ্বলন্ত তেলে ও বেগুনে সম্বন্ধ ঘটিলে যাহা হয় তাহাই হইলেন। বলিলেন, আমরা ওদের হাতে কেন খাইব, আমরা নিজে রাধিয়া খাইব, তুমি না পারো বলো, আমি তৈয়ারি করিতেছি ইত্যাদি। আমি বলিলাম, হাতে চাপড়াইয়া রুটি তৈয়ারি করিবার বিদ্যা তো আমাদের উভয়েরই সমান। যাহা হোক, আর বেশি কথা না কহিয়া দুইজনেই মনোযোগী হইয়া আপনাদের জাতিগত পবিত্রতা রক্ষা করিতে লাগিয়া গেলাম। একটি চুলা বলিতে হইবে না, আগে আমরাই দখল করিলাম। নির্বিরোধী নাথজি ও লালগির উভয়েই বলিল,
आप लोग पहला बना लीजिए, পিছে हम लोग बनाएगा। রাত্রি 11টার পর আমাদের কর্ম শেষ হইল। তখন তাহাতে নার্জি ও লালগির খাওয়া পাকাইতে আরম্ভ করিয়া দিল। তাহারা এই বিষয়ে বিশেষ দক্ষ। অল্প সময়ের মধ্যেই বেশ সুন্দর বানাইল। আর আমাদের অদৃষ্টে প্রায় 3 ঘণ্টা ধস্তাধস্তি করিয়া কোনোটি অতিপক্ক, কোনোটি অর্ধপক্ক, কদাচিৎ সুপক্ক স্বগৃহীত কয়েকখানি দগ্ধ রুটি পাকিয়া উঠিল। আশকোট হইতে বরাবর ধারচুলা পর্যন্ত আমাদের মালপত্র গাঁওসেরায় আসিয়াছিল। তারপরেই শোষা পর্যন্ত নগদগুলি মাল আনিয়াছে। এই রূপে মাল আনা লওয়ার যত সুবিধা তাহা আমরা বুঝিতে বিলক্ষণ পারিলেও গোড়া হইতে তাহাতে আমাদের বড় একটা হাত ছিল না। কারণ আশকোটে বিমার বলিয়া ওখানকার কুলি বেশি দূর যাইবে না। তাহার পর আশকোটের দিকে গরম, ওদিকের কুলি খেলা পার হইবে না, যেহেতু এদিকে ঠান্ডা। গরমের মানুষ ঠান্ডায় যাইলে পাছে বিমার এবং মৃত্যু ঘটে, ইহাও তাহাদের সংস্কারগত একটি প্রধান আশঙ্কা। এই মাল গারবেয়াং পর্যন্ত পৌঁছিয়া দিবার জন্য কুলি দেখিয়া দিতে দিলীপ সিংকে অনুরোধ করায় সে বলিল, যদিও আপনাদের মাল কিছু বেশি মনে হয়, তাহা হইলেও আমি জানি উহা একজনেই লইয়া যাইতে পারিবে। তাছাড়া এখানে একাধিক কুলি পাওয়াও মুশকিল। কাল সকালেই আপনার মাল ঠিক যাইবে, কোনো চিন্তা নাই। সে যখন বলিল একটা লোকেই চলিবে, তখন আমরা ভাবিলাম মন্দ কি, যেহেতু তাহাতে কতকটা আর্থিক সুবিধা তো হইবে। প্রাতেই আমরা সাংখোলা যাত্রা করিলাম। প্রথমে প্রায় 4 মাইল বেশ ময়দান, সুন্দর দেউদার বৃক্ষবহুল রাস্তা। তার মধ্যে 2-3খানি গ্রাম আছে, সকলগুলিতেই ভুটিয়াদের বাস। একখানি গ্রামের নাম তিজা, সেইখানি লাল সিং পাতিয়ালের নিজ গ্রাম। ধারচুলায় তাহার আরেকখানি বাড়ি আছে, সেখানে তাহার দোকান পূর্বেই বলিয়াছি। এই সকল গ্রাম পার হইলে তাহার পর প্রায় 2 মাইলের ওপর একটি চড়াই। পাহাড়টি আপাত শীর্ষ জঙ্গল পরিপূর্ণ। চড়াইয়ের ওপর উঠিতে আমাদের প্রায় 1টা বাজিল। তাহার পর উৎরাই বলিতে হইবে না, তাহাও ঐরূপ জঙ্গলাকীর্ণ। সেই উৎরাইয়ের মুখে কোথায় সাংখোলা যাইবার একটি পথ, বনপথ বা পাকদণ্ডী আছে, সেটি আমরা জানিতাম না। বিজন জঙ্গলের মধ্য দিয়া যাইতেছি, পথ জিজ্ঞাসা করিবারও কেহই ছিল না। আর আমাদের বাহক যে কতটা পশ্চাতে রহিয়াছে তাহাও জানা নাই। সে আবার 2 জনের বোঝা লইয়া আসিতেছে। শুনিয়াছিলাম সাংখোলা একটি জঙ্গলি পড়াও। জঙ্গলি পড়াও তাহাকেই বলে যেটি জঙ্গলের মধ্যে। সাংখোলা, গলা, মালপা প্রভৃতি জঙ্গলি পড়াও। আমরা সোজা নামিয়া যখন নদী পার হইলাম, তখন প্রায় 2টা হইবে। কল্লকার সেই 4খানি সহস্তপক্ষ রুটি ছিল, তাহা আমরা 2 জনে লইয়া বাহির হইয়াছিলাম। আর সঙ্গে কিছু মিষ্টান্ন ছিল। প্রাতে তাহাই আহার করিয়া তাহার উপর 2 অঞ্জলি জলযোগ করা হইয়াছিল। ক্ষুধায় তৃষ্ণায় আমরা কাতর হইয়া এখন যত শীঘ্র সাংখোলা পৌঁছিতে চেষ্টা করিলাম, বিধাতার বিধানে ততই বিলম্ব হইয়া গেল। আশ্চর্যের বিষয়, পথে জনপ্রাণী দেখা গেল না বলিয়াছি, কাহাকে পথ জিজ্ঞাসা করিব। আমরা নদী সৈকত ধরিয়া কিছুক্ষণ চলিয়া তাহার পর পথে উঠিলাম। উঠিয়া বুঝিলাম যে ঠিক যাওয়া হইতেছে না, কারণ শুনিয়াছিলাম বালুয়াকোটের মতো সাংখোলা ঠিক সদর রাস্তার ওপরেই নহে, বড় রাস্তা হইতে খানিকটা চড়াই উঠিতে হয়। পথের সন্ধানে চারিদিক চাহিতে লাগিলাম। দেখিলাম কিছু দূরে একটি ভটিয়া সুন্দরী পৃষ্ঠে কাষ্ঠ সংগ্রহের বাজবা বাঁধিয়া জঙ্গল হইতে বাহির হইতেছে। দেখিয়া যেন একটু আশা হইল, কিন্তু কথা তো সেও বুঝিবে না, আমিও বুঝিব না। তবে খানিকটা অগ্রসর হইয়া আকার ইঙ্গিতে জিজ্ঞাসা করিলাম, সাংখোলা কোথায়, কোন দিকে? সে দূর হইতেই হাত দিয়া দেখাইয়া দিল, ওই দিকে। সেদিকে কিন্তু যাইবার পথ দেখা যাইতেছে না। সঙ্গী মহাশয়কে বলিলাম, চলুন ওই দিকে যাওয়া যাক। পরে ওই দিকে যাইবার রাস্তা কোন দিকে জিজ্ঞাসা করিবার জন্য সেই ভটিয়ার নারীর দিকে অগ্রসর হইয়া আমি যত যাইতে লাগিলাম, সে ততই দ্রুত চলিতে লাগিল।
আর একবার পশ্চাতে ফিরিয়া চাহিতে লাগিল। আমি যত দ্রুত তাহার নিকট পৌঁছিব বলিয়া চলিতে লাগিলাম, সে ততই দ্রুত চলিতে লাগিল এবং ক্রমে সে দৌড়াইতে আরম্ভ করিল। বুঝিলাম বিদেশী দেখিয়া সে ভয় পাইয়াছে। আমি হাত নাড়িয়া বলিলাম, ভয় নাই, কিন্তু সে কথা তো বুঝে না। তাহার উপর এরূপ অবস্থায় ভয় নাই বলাতে সে যেন আরও ভয় পাইয়া গেল। শেষে আমার দিকে চাহিয়া হাত দিয়া তাহার পশ্চাতে আসিতে ইঙ্গিত করিয়া কোথায় বনের মধ্যে অদৃশ্য হইয়া গেল। তাহাকে আর দেখিতে পাওয়া গেল না। আমি এইটুকু বেশ বুঝিতে পারিলাম যে সে পশ্চাতে আসিতে ইঙ্গিত করিল। দেখিলাম ওদিকে আর পথ নাই, সুতরাং যাওয়া বৃথা। তখন সঙ্গী মহাশয় যেখানে ছিলেন সেইখানে আসিয়া তাহাকে সকল কথাই বলিলাম। যে পুলটি দেখা যাইতেছিল তাহা পার হইয়া দুইজনেই একটি সরু রাস্তা ধরিয়া যেদিকে সে দেখাইয়াছিল সেদিকটি লক্ষ্য করিয়া চলিতে লাগিলাম। কিছু দূর গিয়া দেখিলাম জঙ্গলের মধ্যে সে পথটি মিলাইয়া গিয়াছে। তখন দুইজনেই বোকা হইয়া কিছুক্ষণ দেখিয়া শুনিয়া শেষে ফিরিয়া আবার সেই সেতুর নিকটে আসিয়া একটি প্রকাণ্ড প্রস্তরখণ্ডের উপর দাঁড়াইয়া চারিদিকে দেখিতে লাগিলাম কোথাও পথ দেখা যায় কিনা। সেখান হইতে বিশেষ লক্ষ্য করিয়া দেখিতে পাইলাম আন্দাজ 1 পোয়া দূরে বেশ একটি প্রশস্ত রাস্তা পাহাড়ের ওপর উঠিয়া গিয়াছে। সেটি দূরে বড় বড় দেওদার গাছের ফাঁকের মধ্য দিয়া অস্পষ্টভাবে দেখা যাইতেছিল, কিন্তু কোন পথ দিয়া গিয়া ওই পথ ধরিব সে পথটি দেখিতে পাইলাম না। চারিদিকেই এতটা ঘন জঙ্গল। পথশ্রমে ক্লান্ত, তাহাতে পথ খুঁজিতে খুঁজিতে বিরক্ত এবং অধৈর্য হইয়া সঙ্গী মহাশয়ের আর মাথা ঠিক রহিল না। আর কোনো কথা না বলিয়া গোভরে তিনি এক ঘন জলবিছুটির জঙ্গলের মধ্যে প্রবেশ করিলেন এবং সেই জঙ্গল ভেদ করিয়া ওই পথের অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। তাহার পায়ে ছিল জুতা, তাহার উপর সেই মোটা কম্বলের সিপাহীদের পায়ে বাঁধিবার পটি হাঁটু অবধি জড়ানো আর আটিয়া বাঁধা, তাহার উপর আজানুলম্বিত জামা। সুতরাং তিনি অবাধে যাইতে লাগিলেন। আর আমার আলগা খালি পা, তাহার উপর আবার পথে তীক্ষ্ণ পাথরের খোঁচা লাগিয়া 2-3 স্থানে কাটিয়া গিয়াছে। ইহার উপর সেই পাহাড়ে বিছুটির জঙ্গল। পায়ে লাগিবা মাত্র সঙ্গে সঙ্গে তাহার কার্য আরম্ভ করিল। সঙ্গী মহাশয়ের আসল উদ্দেশ্য কী ছিল তাহা ঠিক জানি না, কিন্তু আমি যতই বলিতে লাগিলাম পথ ওই দিকে নয়, তিনি ততই সেই দিকে চলিতে লাগিলেন। শেষে কিছু দূর আসিয়া আবার উভয়ে এক খরস্রোতের নিকট উপস্থিত হইলাম। তাহার ওপার দিয়া যেন খানিকটা পথের রেখা দেখিতে পাওয়া গেল। সেই পথেই চলিলাম। আবার কতকটা প্রবল স্রোত পড়িল। তাহা অতিক্রম করিয়া শেষে আমরা ঠিক রাস্তাটি পাইলাম। বেলা প্রায় 3টার সময় সাংখোলা পৌঁছিলাম এবং খোঁজ করিয়া নয়ন সিং প্রধানের আস্তানায় উঠিলাম। মাত্র 3-4 ঘর লোকের বাস লইয়া এই পড়াওটি। গিয়া দেখি সেই মেয়েটি উঁচু মাচানের ওপর বসিয়া মায়ে ঝিয়ে ক্ষুদ্র কুলায় গম ঝাড়িতেছে। শুনিলাম প্রধান মহাশয় ক্ষেত্রে গিয়াছেন, সন্ধ্যার সময় ফিরিবেন, তখন দেখা হইবে। শোষাতে যেমন ছাপ্পর ছিল এখানেও সেইরূপ ছাপ্পর আছে। প্রধানের ঘর হইতে কিছু দূরে জলের একটি মোটা ধারা আছে, তাহারই নিকটে সেই পর্ণকুটির। তাহার এদিকে ছিটের বেড়া আর 3 দিক খোলা, ওপরে খড়ের ঢালু ছাদ। ইহাই ভুটিয়াদের খামার, অর্থাৎ আঝারা ধান গম প্রভৃতি জমা করিবার স্থান। তাহার ঠিক পশ্চাতেই 3-4 বিঘা প্রায় সমতল ভূমির স্তর, উহাতে গম এবং অন্যান্য ফসলও হয়। সঙ্গী মহাশয় সেইখানে বসিলেন। আমি যখন দেখিলাম যে মালপত্রসহ বাহক এখনও আসে নাই, তখন আমি প্রধানের সন্ধানে ক্ষেত্রের দিকে গেলাম। প্রধানের একটি বালক পুত্রকে সঙ্গে লইয়া কতকটা চড়াই উঠিয়া এদিক ওদিক জঙ্গলের মধ্য দিয়া সেখানে উঠিলাম, যেখানে স্বপুত্র নয়ন সিং মুসুরের গাছ কাটিতেছিলেন। ব্যাপার তো সব বলিলাম যে আমাদের কুলি এখনও আসে নাই, তাহা ছাড়া খাওয়া হয় নাই। সে বলিল যে আপনারা আসলেন কোন পথে? পথ যে এইখান দিয়া। তাহাকে বলিলাম, জিজ্ঞাসা করিবার লোক তো পাই নাই, সেই কারণ কতকটা ঘুরিয়া আসিয়াছি।
যাহা হোক, জানা গেল যে প্রধান এখন ক্ষেত্রের কর্মচারী আর নামিবেন না, সন্ধ্যার পূর্বে নামিবেন এবং তখন আমাদের গতি করিতে পারিবেন। আরও বললেন যে কুলি আসে তো এই দিক দিয়েই যাইবে, তাহারা এ পথ জানে, আপনারা বিদেশী বলিয়াই ঘুরিয়া আসিয়াছেন। ওখান হইতে নামিয়া সঙ্গী মহাশয়ের নিকট আসিয়া তো সকল খুলিয়া বলিলাম। তিনি বলিলেন, চলো এখান হইতে যাওয়া যাক। যেখানে বসিয়া আমরা কথা কইতেছিলাম সেখান হইতে সোজা সদর রাস্তা, যদিও উহা প্রায় ৮ মাইল দূরে। তাহা হইলেও বেশ পরিষ্কার দেখা যায়, তবে ছোট দেখায়। এই সাংখোলা আর ওই সদর রাস্তা, ইহার মধ্যে ব্যবধান পৃথক পৃথক ৩-৪টি ধারে মিলিত একটি প্রশস্ত জলস্রোত। তাহা ক্রমে নিম্নমুখী হইয়া আরও ২ মাইল যাইয়া কালীর সঙ্গে মিশিয়াছে। তাহার দুই পার্শ্বে পূর্ব দিকে অসংখ্য প্রস্তর বিক্ষিপ্ত ঢালু জমি, দুই দিক হইতেই নামিয়া সেই ধারা পর্যন্ত আসিয়াছে। তাহাতে বড় বড় গাছও আছে, আবার বিছুটির জঙ্গলও আছে। মধ্যের ব্যবধান ঢালু ও নিম্ন থাকায় সে স্থান হইতে সদর রাস্তার দিকে বেশ অবাধ দৃষ্টি চলে, যেহেতু মধ্যে বড় একটা কিছু প্রতিবন্ধক নাই। আমি বলিলাম, আমাদের কুলি যদি গলাগড়ে গিয়া থাকে, একবার সেদিকে গেলে হয় না? সাংখোলাকে দক্ষিণে ফেলিয়া আরও প্রায় ২ মাইল সদর রাস্তা ধরিয়া গেলে গলাগড় যাওয়া যায়। গলাও একটি জংলি পড়াও, আর ডাকপিয়ন বদলের আড্ডা। আমরা মনে করিলাম, সাংখোলায় না গিয়া সে যদি গলায় গিয়া থাকে, আমরা গেলে হয়তো দেখা পাইব। আমাদের তখন উভয়েরই মাথার ঠিক ছিল না। সেটা উজ্জ্ব থাকাই ভালো, না হইলে গলাগড়ের কথা ভাবিতে যাইব কেন? সেটা মোটেই গন্তব্যস্থান নয়। এই সকল আলোচনা চলিতেছে, এমন সময় দূরে দেখা গেল একটি লোক সেই সদর রাস্তায় মোট পিঠে লইয়া উঠিতেছে। বেশ বড় মোট, বোঝার ভারে সে অতি ধীরে ধীরে উঠিতেছে। আমি বলিলাম, দেখুন দেখি, আমাদের সেই বোঝা নয় কি? ওই দেখুন, সে গলার দিকেই যাইতেছে। দেখিতে দেখিতে সে বোঝাটি একটা স্থানের ঠেকা দিয়া খানিকটা দাঁড়াইল, যেন বিশ্রাম করিতেছে এইরূপ বোধ হইল। সঙ্গী মহাশয় বলিলেন, চলো দেখা যাক। আবার আমরা উঠিলাম। তখন বেলা প্রায় 4টা হইবে। ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া আবার সেই প্রবল স্রোতগুলি পার হইয়া পাকডান্ডি দিয়া আমরা সেই সেতুটির নিকট আসিলাম। এবারে বেশ পথ দেখা গেল, সরু পথ। তাহা স্থানে স্থানে অস্পষ্ট হইলেও আমাদের আর ভুল হইল না। রাস্তায় উঠিয়া অনেকটা গেলে পর দেখিলাম, যে লোকটিকে আমাদের বাহক ভাবিয়াছিলাম সে অন্য একটি পাহাড়ি লোক। অবশ্য সেও প্রকাণ্ড বোঝা লইয়া যাইতেছে। দেখিলাম, রাস্তার ধারে মোটটি রাখিয়া সে উপরে কাঠ খুঁজিতে চলিয়া গেল। আর আমরা সাংখোলার দিকে ফিরিলাম না, গলাগড়ের দিকেই চলিতে লাগিলাম। রাস্তার দক্ষিণে ঢাল নামিয়া বহুদূর গিয়াছে, আর বাদিকে খাড়া পাহাড়, তবে বেশি জঙ্গল নাই। সেদিকে মাঝে মাঝে এক এক খণ্ড বেশ কতকটা সমান জমিও দেখা যাইতেছিল। এমন একটি প্রায় সমতল ভূমির ওপর এক ভটিয়া ব্যবসায়ীর তাঁবু পড়িয়াছে। তাহার পার্শ্বে মাল বোঝাই, অর্ধ চাম ও অর্ধ পশমের থলি গাদা দেওয়া আছে। তাঁবুর মধ্যেও কতক মাল আছে, আবার পার্শ্বে রান্না চড়িয়াছে, ধোয়া বাহির হইতেছে। তাহার কিছু দূরে উচ্চ পাহাড়ের ওপর তাহাদের ভেড়া ও ছাগলের পাল চড়িতে উঠিয়াছে দেখা গেল। এই ভটিয়ারা যে ব্যবসায়ীজীবী তাহা পূর্বেই বলিয়াছি। ইহারা বহু পরিমাণ মাল বহনের কর্মে ভেড়ার পাল কিভাবে ব্যবহার করে দেখিলে চমৎকৃত হইতে হয়। এক একটি ভেড়া 10 সের, কোনো কোনোটি আবার 15 সের অবধি বোঝা লইয়া বেশ উঠিতে পারে। সেই 10 সের মাল এধার ওধার করিয়া মধ্যে জোড়া 2টি থলিতে 5-5 সের করিয়া মেরুদণ্ডের 2 দিকে বোঝাই দেওয়া হয়, আর গলার সঙ্গে কাঁচা উলের একটি দড়ি দিয়া তাহা আটকানো থাকে, পড়িয়া না যায়। সেই ভেড়ার পাল যখন যায়, তার সম্মুখে একটি লোক ও একটি তিব্বতী কুকুর, পশ্চাতেও ঐরূপ থাকে। উহারাই রক্ষক। আবার কখনো কখনো দেখিয়াছি সম্মুখে কেবলমাত্র একটি কুকুর যাইতেছে, আর সর্বপশ্চাতে একটি লোক, সেও পিঠে বোঝা লইয়া চলিয়াছে। মাল বোঝাই ভেড়া ছাগলের পাল
যখন পর্বতের পথে চলে তখন দেখিতে ভালো, কিন্তু তাহা অতিক্রম করিতে বিপদ গণিতে হয়। এক এক পালে 50-60 হইতে 150, কখনো 200 পর্যন্ত পশু থাকে। প্রায় 8 মাইল ধরিয়া ভেড়াই চলিতেছে, যেন আর ফুরায় না। পথে মানুষ দেখিলে ভয় পাইয়া যখন 4-5টা একত্র গুতাগুতি করিয়া দাঁড়ায়, তখন আর চলিবার জোর রাখে না। তাহার উপর যদি পথের পাশেই খট থাকে, তাহা হইলে বিষম বিপদ, কারণ তাহাতে লোক যাতায়াতের অসুবিধা তো আছেই। তাহার উপর ভেড়ারা ভয় পায় বলিয়া সঙ্গের লোকেরা প্রায় একধার দিয়া লইয়া যায়। ভয় পাইলে ইহারা মাল শুদ্ধ খটের মধ্যে পড়িয়া প্রাণ হারায়। এরূপ প্রায়ই ঘটে। আমরা বালুয়াকোটের পর হইতেই এইরূপ পিঠে মাল বোঝাই ভেড়ার 1-8টা দল দেখিতে দেখিতে আসিতেছিলাম, কিন্তু খেলা পার হইয়া কিছু বেশি বেশি মাত্রায় দেখিতে লাগিলাম, কারণ ব্যবসা হেতু তিব্বত যাইবার সময় ঘনাইয়া আসিতেছে। এখন প্রায় 5টার সময় গলায় পৌঁছিলাম। সেখানে গিয়া দেখিলাম ভোভা, কেহ কোথাও নাই। 2 জন ভটিয়া বলবান যুবক মদ্যপান করিয়া মৃদু স্বরে গান গাহিতেছে, আর তাহাদের সম্মুখে বৃষ্টি হইতে বাঁচাইবার জন্য প্রাঙ্গণে মোটা ত্রিপল ঢাকা মালের গাদা রহিয়াছে। পরিচয়ে জানিলাম তাহারা বুদিয়াল অর্থাৎ বুদিনীবাসী। মালপার পর বুদি নামক একখানি গ্রাম, তাহার কথা পরে বলিব। পাথরের কারি আর মাটি দিয়া প্রস্তুত দেওয়াল, উপরে স্লেটের ছাদ, ভেতরটা ধোয়ার ঝুলে কৃষ্ণবর্ণ, আবর্জনা পরিপূর্ণ, এবং মেষ ছাগলাদির মলস্তূপীকৃত কৃষ্ণবর্ণ গৃহবিশেষকেই এদিকের পান্থশালা বলিয়া বুঝিতে হইবে। তাহাকে পান্থশালা না বলিয়া পশুশালা বলিলেই যেন ঠিক বলা হয়। এই গলাতেও এইরূপ পান্থশালা। এহেন স্থানে যে 2টি ভটিয়া যুবক বসিয়া বেশ মনের আনন্দে পান ও গান করিতেছিল, আমাদের যাওয়াতে তাহা ভঙ্গ হইল। গলা কোনো গড় নহে বা কোনো গ্রামও নহে, অন্তত এখন নাই। সেই স্থান এখন ডাকপিয়ন বদলির একটি আড্ডা, আর ব্যবসায়ীদের ছাগল ভেড়া প্রভৃতি লইয়া রাত্রিবাসের উপযুক্ত একটি জঙ্গলময় পড়াও মাত্র। সেটি রাস্তার ঠিক ওপরেই, আর ডাকপিয়নের আড্ডাটি আরও খানিক ওপরে। ঘন বিছুটির জঙ্গল ভাঙিয়া উঠিতে হয়। তাহাদের আনন্দে ব্যাঘাত ঘটানো ছাড়া আর উপায়ও ছিল না। সেই নবীন বুদিয়াল মহাশয়দ্বয়কে জিজ্ঞাসা করিলাম, পিয়ন কোথায়? তাহাদের মধ্যে একজন বিকৃত হিন্দিতে ওপরে আছে বলিয়া উচ্চস্বরে একটি ডাক দিল। দূর ওপর হইতে যেন একজন সাড়া দিল বটে, কিন্তু নামিল না। শেষে 3-4 বার ডাকিবার পর যখন কেহ আসিল না, তখন সঙ্গী মহাশয় বলিলেন, তুমি এখানে থাকো, দেখো যদি আমাদের লোক আসে, আমি ওপরে গিয়ে দেখি কি হয়। আমাদের সঙ্গে যাহা কিছু চাল ডাল আটা ইত্যাদি রসদ, তাহা তো পশ্চাৎপথে সেই নিরুদ্দিষ্ট বাহকের পিঠেই রহিয়াছে। এখন ওই বুদিয়াল ভটিয়াদের নিকট হইতে ভাগ্যক্রমে অধিক মূল্যে 2 জনের মতো আটা কিনিতে পাওয়া গেল। সঙ্গী মহাশয় ছত্রী পিয়নের সঙ্গে কিছু পারিশ্রমিকের বন্দোবস্ত করিয়া তাহার হাতে রুটি আর উড়দকি ডালের চটপট জোগাড় করিয়া ফেলিলেন। পরে নিজে আহার করিয়া নিচে আসিয়া আমাকে যাইতে বলিলেন। পূর্ব রাত্রে শোষাতে সন্ন্যাসী নার্জির হাতে খাইতে প্রবৃত্তি হইল না, কিন্তু ডাকপিয়নের হাতের প্রস্তুত ডাল রুটিতে এখানে আজ অপরাহ্নে জাতিগত পবিত্রতা রক্ষা হইল। এদিকে খেলার পরে গারবেয়াঙ্গি শেষ ডাকখানা। খেলা হইতে একজন বাহক ডাক লইয়া চৌদাস পৌঁছাইয়া দেয়, আবার সেইখান হইতে আর একজন এই গলাগড়ে লইয়া আসে। তারপর এখান হইতে মালপা অবধি একজনের অধিকার। মালপা হইতে ডাক আর একজন গারবেয়াং পৌঁছাইয়া দেয়, এবং সেই ব্যক্তি গারবেয়াং হইতে ডাক লইয়া মালপা অবধি রাখিয়া যায়। এইভাবেই এদিকে ডাক লইয়া যাতায়াতের ব্যাপার চলে। আমাদের এই যে অস্থায়ী পাচক মহাশয়, ইহার এলাকা গলা হইতে মালপা ডাক লইয়া আনাগোনা করা। আমরা কাল যখন মালপায় যাইব, সে তখন মালপাতেই থাকিবে। সে মালপার লোক, ডাক আসিলেই লইয়া তখনই চলিয়া যাইবে। তাহাকে বলিয়া রাখা হইল যে আমরা কাল মালপায় গিয়া তোমার ওখানেই উঠিব, কারণ সেখানে বাহকদের ওই ডাক বদলের আড্ডায়
পথিকের একমাত্র আশ্রয়স্থান। তাহার সেই কুড়ে ছাড়া আর কোনো গ্রাম বা থাকিবার স্থান নাই। সে বলিল, বহুত আচ্ছা, সামান্য 2 আনা পাইবে। সেই আশায় সে আনন্দেই রাজি হইল। আহারাদি করিয়া নামিলাম। দেখিলাম আমাদের মোট তো আসেই নাই, এদিকে অন্ধকারও ঘনাইয়া আসিতেছে। আজ সেইখানেই রাত্রি কাটাইতে হইবে ভাবিয়া আমি কিছু কাঠকুটা জোগাড় করিয়া পান্থশালার পার্শ্বস্থ দ্বারহীন একটি কামরা দখল করিয়া তাহার মধ্যে আগুন জ্বালিবার জোগাড় করিলাম। বেশ শীত ছিল। সঙ্গী মহাশয় হাসিয়া বলিলেন, এখানে কোথায় থাকা যাবে? এখানে থাকা কি সুবিধাজনক? আমি বলিলাম, তবে কোথায় থাকা হবে? কোনো রকমে এইখানেই রাত্রিটা কাটিয়ে প্রভাতে মাল এলে মালবার দিকে যাওয়া যাবে। মাল আমাদের অবশ্যই সাংখোলায় এসেছে, কাল সকালেই আমরা পাব। সঙ্গী মহাশয় বলিলেন, না, এখানে থাকা সুবিধা নয়। আর সাংখোলা যেতে তো মোটে 2 মাইল পথ। আমরা দেখতে দেখতে চলে যাব। চলো, ওঠো। মোটের ওপর তিনি একটু ভয় পাইলেন। 2 জন জোয়ান ভটিয়া এখানে রহিয়াছে, আর কাছে বড় কেহ নাই, যদি পয়সার লোভে কিছু দুর্ঘটনা ঘটায়। কিন্তু সাংখোলায় ফিরিয়া যাইবার অসুবিধাও কম নয়। মনে করো, সদর রাস্তা হইতে নামিয়া সেই ক্ষুদ্র বৃহৎ বিচিত্র এবং বিশৃঙ্খল প্রস্তরখণ্ডের ওপর দিয়া 3-4টি জলস্রোত পার হইয়া আবার জঙ্গলের মধ্যে সেই ক্ষীণ রেখা ধরিয়া তবে সাংখোলায় পৌঁছিতে হইবে। যদি দিনমান হইত, তাহা হইলে উপরোধ অনুরোধের পরিবর্তে তিনি আমায় বলিতেন, তুমি থাকো, আমি চললাম। কিন্তু এটা রাত্রি। এই সকল স্থান দিনমানেই গভীর নিস্তব্ধ ও নির্জন। তাহার উপর এখন যখন রাত্রি, একলা যাইতেও তাহার সাহস হইতেছে না। কিন্তু এদিকে একে আমার পায়ের তলে 2 স্থানে কাটিয়া তাহার মধ্যে বালি কাকড় ঢুকিয়া বেশ টাটাইয়া রহিয়াছে। তাহার উপর সমস্ত দিনের পর আহার করিয়া এত ক্লান্ত হইয়াছিলাম যে আর 1 পাও নড়িবার ইচ্ছা ছিল না। তাহার উপর এখানেই থাকা সিদ্ধান্ত করিয়াই কিছু খড় সংগ্রহ করিয়া বিছাইয়াছি। তাহার উপর বসিয়া সবে অগ্নি জ্বালাইবার জোগাড় করিতেছি। সুতরাং আমার যাইতে যে একান্তই অনিচ্ছা, তাহা আর বলিতে হইবে না। তিনি কিন্তু ছাড়িবার পাত্র নহেন। তাহার নির্বন্ধাতিশয়ে শেষে আমাকে উঠিতেই হইল। অন্ধকার তেমন ছিল না, শুক্লপক্ষের চাঁদ, কিন্তু আমাদের অদৃষ্টের মতো তিনিও মেঘে ঢাকাই ছিলেন। তবে তাহার ক্ষীণ আলোকে পথটি কোনো প্রকারে দেখা যাইতেছিল। তাহাতেই আমরা পথ দেখিয়া প্রায় 9টার সময় আবার সাংখোলায় আসিয়া নয়ন সিং প্রধানের গৃহের সম্মুখে ডাকাডাকি আরম্ভ করিলাম। একখানি খাটিয়াতে তিনি আপাদমস্তক ঢাকিয়া শবের মতো পড়িয়া ঘুমাইতেছিলেন। ডাকাডাকিতে চমকিত হইয়া উঠিয়া বসিলেন। আমরা ততক্ষণ পূর্ববর্ণিত সেই ছাপপুরে গিয়া বসিলাম। তিনি আসিয়া বলিলেন, আপনাদের মাল এসেছে। একটা লোক অতটা বোঝা আনতে বড়ই কষ্ট পেয়েছে। অন্তত 2টি লোকের বোঝা একজনে পারবে কেন? ক্রমে ক্রমে সেই বাহক মহাশয়ও আসিয়া উপস্থিত হইলেন। তিনি যে অতি কষ্টে উহা আনিয়াছেন, জোর হাতে জিভ কাটিয়া কেবল তাহাই জানাইতে লাগিলেন। দাঁতে জিভ কাটা অতিশয় শ্রদ্ধার লক্ষণ। আমরা আমাদের মোটঘাট তিনি যাহা এত কষ্টে আনিয়া পৌঁছাইয়া দিয়াছেন, সেগুলি আনাইয়া লইলাম। বাঁধন খুলিয়া নিজ বিছানা বিছাইয়া লইলাম। মাল সব ঠিকই আছে, আমার তহবিল ঠিক স্থানেই আছে। তারপর পায়ের ক্ষতস্থানে যে বালি ঢুকিয়াছে, ধারার জলে তাহা বেশ করিয়া ধুইয়া মুছিয়া আরামে বিছানায় বসিলাম। কথা ঠিক হইয়া গেল যে আমাদের জন্য আর একটি কুলি প্রধান মহাশয় কাল প্রাতেই জোগাড় করিয়া দিবেন। গারবেয়াং অবধি যাইতে তাকে 3.5 টাকা দিতে হইবে। আর চৌদাসের কুলি মহাশয়কে 2 জনের মাল আনার জন্য অতিরিক্ত পারিশ্রমিক 1 টাকা দিতে হইবে। আমাদের সঙ্গে মিষ্টান্ন ছিল, প্রসাদ বলিয়া প্রধানের হাতে দেওয়া গেল। রাত্রে তাহাকে নিদ্রা হইতে উঠাইয়া যে কষ্ট দেওয়া হইয়াছে, এই প্রসাদেই তাহা পূর্ণ করিবে। তাহার পর কিন্তু বড়ই আরামে নিশ্চিন্ত মনে ভগবানকে স্মরণ করিয়া শয়ন করিলাম। সঙ্গী মহাশয় বলিলেন, দেখলে হ্যাঁ, এই কমফোর্টটা কি ওখানে পাওয়া যেত? এখানে এসে ভালো হলো কি না? আমি বলিলাম,
যখন আসা হলো তখন নিশ্চয় ভালো হইয়াছে। সঙ্গী মহাশয় তখন, বুঝলে, হ্যাঁ, আমার কথা শুনে, বলিয়া কম্বলখানি ভালো করিয়া মুড়ি দিলেন। আমি বলিলাম, কোন কথাটা আপনার শুনিনি? মালবাহকের অসুবিধা আর আমাদের রহিল না। প্রভাতে কতকটা গোদুগ্ধ পাওয়া গেল, তাহাই পান করিয়া আমরা মালবার দিকে যাত্রা করিলাম। মাল আমাদের সঙ্গেই চলিল। এই পথেই সেই টুটনেওয়ালা পুল। পথে আমরা শুনিলাম যে সে পুল ঠিকই আছে, ভাঙে নাই। নির্বিঘ্নে যাওয়া যাইবে ভাবিয়া অনেকটা নিশ্চিন্ত হইলাম। এদিক হইতে গারবেয়াং যাইতে এবং গারবেয়াং হইতে এদিকে আসিতে এই রাস্তাটি স্মরণীয়। এরূপ ভয়ানক বিপদসংকুল রাস্তা আর নাই। আবার ইহার তুল্য প্রাকৃতিক সৌন্দর্যও বুঝি আর কোনো রাস্তায় নাই। আশকোটের পর হইতে সব রাস্তায় বিজন। কেবল মাঝে মাঝে মালবাহী মেষপাল ও সম্মুখে পশ্চাতে কুকুরওয়ালা রক্ষক চলিয়াছে, আর মাঝে মাঝে পাখির ডাক। এই রাস্তায় আর জঙ্গল বেশি নাই। এখানেই জঙ্গলের শেষ। হিমালয়ের যে অংশে জঙ্গলের শেষ হইয়াছে সেইখান হইতেই হিমালয়ের মহোচ্চ স্তর অর্থাৎ গ্রেট হিমালয়ান রেঞ্জের আরম্ভ। ইহার ওপরেই বরফান মুলুক। কালির তীর দিয়া বরাবর পথ। এপারে তত গাছপালা নাই, কেবল রুক্ষ বিশালকায় অভ্রভেদী। ওপারে নেপালের সীমানায় পাহাড়ি ঝাউ এবং দেওদারের বেশ ঘন জঙ্গল। শীর্ষ মূলাবধি সুদীর্ঘ কত নয়নাভিরাম জলধারা অবিরাম চলিতেছে। দুই দিকই দেখা যাইতে লাগিল। রাস্তাটি প্রথম কতকটা বেশ, তারপর উৎরাইয়ের পালা। সে বড় সংকটময় বন্ধুর পথ। কোথায় 1 হাত, কোথাও 1.5 হাত, কোথাও বা 2 হাত প্রশস্ত রাস্তা। কোথাও সিঁড়ির মতো ধাপ, আবার কোথাও খানিকটা একেবারে খাড়া উপর্যুপরি নষ্ট প্রস্তরখণ্ডের ওপর পা দিয়া সন্তর্পণে নামিতে হয়। কোন স্থান এত মসৃণ যে পিছলাইয়া যাইবার সম্ভাবনাও কম নহে। বামে খাড়া বৃক্ষলতা শূন্য নগ্ন পর্বত প্রায় 200 ফিট উচ্চ। তাহারই গা দিয়া 1 হাত 1.5 হাত প্রস্থ রাস্তা নামিয়া গিয়াছে। তাহার দক্ষিণেও ঐরূপ বিরল বৃক্ষলতা, কেবলই বহুধা খণ্ডিত প্রস্তর সমষ্টির ঢাল একেবারে প্রায় সোজা 200 ফিট নামিয়া কালী নদীর সৈকতে গিয়া পড়িয়াছে। নদীর তীরে কিছু বৃক্ষলতা দিয়াছে। উৎরাইয়ের মুখে পথটি যথার্থই বন্ধুর। সেই অবরোহণের প্রতি পদে নিজেকে বিশেষ সামলাইয়া চলিতে হয়। সেই পথে আবার মধ্যে মধ্যে ধস নামিয়া যে কিরূপ বিপদসংকুল হইয়াছে তাহার কি বলিব। আমরা এতদিন হাতের দীর্ঘ পাহাড়ে লাঠি ধরিয়া পায়ে হাঁটিয়া আসিতেছিলাম। এখন কিন্তু এ রাস্তা শুধু পায়ে হাঁটিয়া উত্তীর্ণ হইবার নয়। 2টি হাত, 1 হাতে লাঠি ধরিয়া আর 1 হাত প্রস্তর অবলম্বনে। এমনই এ পথের মহিমা। কোথাও 2-3 ফুট খাড়া। বসিয়া পাটি বাড়াইলাম। পরে সেই লাঠিটি হাতের জোরে যতটা শক্ত ধরা যায় ধরিয়া আবার পা বাড়াইলাম। তারপরে গড়ানো জমি। সেখানে বসিয়া 2টি হাতের ভারে শরীরকে কতকটা অগ্রসর করিয়া দিলাম। এইভাবেই এ পথের কতকটা অতিক্রম করিতে হইয়াছে। অনুমান করিতে পারা যায় এই রাস্তা এতটা বন্ধুর ছিল না। খুব সম্ভব সম্প্রতি একটা বড় গোছের ধস নামিয়া এই ভূধরের অধিকাংশই ওলটপালট করিয়া দিয়াছে। ভূকম্প বা ধস নামা ব্যতীত এমনটি হওয়া সম্ভব নয়। এইরূপ একটা বিপ্লব যে সম্প্রতি ঘটিয়াছে তাহার প্রমাণও সম্মুখেই রহিয়াছে। গাছপালা যাহা কিছু ছিল স্থানভ্রষ্ট প্রস্তরখণ্ডের সঙ্গে সেগুলি গড়াইয়া নিচে একেবারে কালির বক্ষের ওপর গিয়া পড়িয়াছে। ওপরে এখন গাছপালার চিহ্নমাত্র নাই। এখানে একগাছি তৃণ পর্যন্ত এখনও জন্মায় নাই। যাহা হোক, এক্ষেত্রে আমাদের জানুদয়ও চালাইতে হইয়াছিল। হামাগুড়ি দিয়া কোথাও কোথাও বসিয়া পা বাড়াইয়া মোট কথা সর্বশরীর দিয়াই এ পথটি উত্তীর্ণ হইতে হইয়াছে। আশ্চর্য, এই ভটিয়া বাহকদ্বয় পিঠে বোঝা লইয়া এ পথ দিয়া অতি সহজেই চলিয়া যাইতে লাগিল। আবার মধ্যে মধ্যে দুর্গমে তাহারা সঙ্গী মহাশয়ের হাত ধরিয়া অনেকবার সাহায্যও করিয়াছে। সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয়, প্রাণে ভয়ের পরিবর্তে একটি গুরু গম্ভীর আনন্দের নেশায় অতি সহজেই এ সকল স্থান উত্তীর্ণ হইয়া
আমরা গন্তব্যের দিকে অগ্রসর হইতে লাগিলাম। বিস্ময় ও আনন্দের চাপে ভয় যেন আর মাথা তুলিতে পারিল না। আরও একটি বিশেষ ব্যাপার, এ পথে ক্লান্তি বা অবসাদের কথা একবারও মনে উঠিতে পারে নাই। যেদিকে চক্ষু পড়িয়াছে সেই দিকে একটি না একটি নয়নাভিরাম দৃশ্য আনন্দে পরিসমাপ্ত হইয়া প্রতি পাদক্ষেপেই হৃদয়ে যেন নূতন বলের সঞ্চার করিতেছিল। প্রাণে প্রাণে অনুভব করিলাম যে আমার চারিদিকের দৃশ্যমাত্রেই আর জড়ও নয়, উহারা যেন জীবন্ত, সর্বাংশেই প্রাণপূর্ণ। আমার প্রাণের সঙ্গে অতি নিকট সম্বন্ধ বলিয়াই নয়নপথে প্রসারিত হইয়া তীব্র আকর্ষণ করিতেছে, তাহার সঙ্গে আমার প্রাণকে মিশাইবার জন্য। সে জীবন্ত আহ্বানের টানে আমি যেন ক্ষণেকের জন্য মিশিয়াই গেলাম, আবার পর মুহূর্তেই যেন কতকটা পৃথক হইলাম, কিন্তু একেবারে সম্বন্ধশূন্য হইল না। চৈতন্যের ওপর যেন একটি অস্পষ্ট আবরণ গড়িয়া কতকটা ভেদ রাখিয়া দিল। প্রাণ দিয়া কোনো একটি আনন্দময় পদার্থ যেন স্পর্শ করিয়াও করিতে পারিলাম না, তাহাতে যেন ক্রমিক অনুসন্ধানের বেগ রহিয়াই গেল। ভ্রমণের পথে চলিতে চলিতে পাও চলিতেছিল, আবার অন্তঃকরণের মধ্যে এই সকলও চলিতেছিল। প্রথমে 2 মাইল ময়দান, তারপর 2 মাইল উতরাই, তাহা বলিয়াছি। উতরাইয়ের পরে সেই টুটনেওয়ালা পুল, কাঠপাথরে তৈরি একটি হালকা সেতু। এই স্থানে কালির বিস্তার প্রায় 25-30 হাত হইবে। কি ভয়ানক তাহার গর্জন, এবং স্রোতের কি প্রবল খরতর বেগ! সে যেন পর্বতকে চূর্ণ বিচূর্ণ করিয়া নিজ অঙ্গে মিশাইয়া লইতে চাইতেছে, কিন্তু তাহা তো সদ্য সদ্য হইবার নয়। উভয়েরই প্রকৃতি এবং ধর্ম বিপরীত, অচল অটল স্থির থাকিয়াই যাইতেছে, তাহাতে নিষ্ফল প্রয়াস। অপমানে দর্পিতা প্রবাহিনী ভীষণামূর্তি ধরিয়া বিদ্যুৎ গতিতে উন্মাদিনীর মতোই ছুটিয়াছে। কোথায় ধরার বুকে? যখন হিমালয় প্রত্যক্ষ করিবার সৌভাগ্য হয় নাই, তখন পুস্তকে নানারূপ বর্ণনা পাঠ করিতাম, না হয় চিত্রে দেখিতাম, তাহাতেই উন্মত্ত হইতাম। কিন্তু যখন এই বিশাল হিমাদ্রিবক্ষে বিচরণ করিবার প্রথম সুযোগ হইল, তখন যাহা কিছু পূর্ব সঞ্চিত কল্পনা কোথায় ভাসিয়া গেল। স্পষ্টই অনুভব করিলাম যে এই জীবন্ত দৃশ্যের সম্মুখে তাহার বর্ণনা সাহিত্যে বা চিত্রশিল্পে কিরূপ অকিঞ্চিতকর। এই রাস্তায় অনেকগুলি জলপ্রপাত আছে, এমন কতকগুলি স্থান দিয়া পথটি গিয়াছে। সে পথে পথিকেরা প্রপাতের জলে ভিজিয়া যাইতে হয়, যেন সহস্র ধারায় জল পড়িতেছে। চন্দ্রনাথের নিকট যে সহস্র ধারা আছে, এ পথে সেই ধরনের একটি স্থান আছে। দক্ষিণে পথের নিম্নে কালী গর্জন করিতে করিতে ছুটিয়া চলিয়াছে, আর বামে কঠিন প্রস্তরের দুর্ভেদ্য শিখর, তাহার উপর দিয়াই জলধারা নামিতেছে। বায়ুচালিত হইয়া সেই ধারা আবার অনেক দূর অবধি ছড়াইয়া বৃষ্টির মতো পড়িতেছে। কি সুন্দর! এমন একটি স্থানে নেপালের অধিকারে যাইবার সেতুটির নিকটে এক প্রকাণ্ড মসৃণ শিলাখণ্ডের ওপর বসিয়া কয়েকজন ভটিয়া যাত্রী মোটঘাট নামাইয়া বিশ্রাম করিতে করিতে তাহারা পরস্পর বাক্যালাপ করিতেছিল। আমরাও গিয়া সেখানে বসিলাম। ছোট একদল যাত্রী এই পথে যাইতেছিল। পথের মধ্যেই তাহাদের একজন বিমারে পড়ে। তাহার অবস্থা দেখিয়া অপর সঙ্গীরা তাহাকে সেই অবস্থায় ফেলিয়া পলাইয়াছে। খানিকটা আগে পথের ধারে সে মরিয়া পড়িয়া আছে, এই কথাই তাহারা ভয়ে ভয়ে আপনাদের মধ্যে বলাবলি করিতেছিল। তাহাদের কথাবার্তা আমি ততটা মন দিয়া শুনি নাই। সঙ্গে মহাশয় শুনিয়াছিলেন, বলিলেন, শুনছ? হ্যাঁ, এদিকের লোকের ব্যবহার, ওইখানে একটা লোক মরে পড়িয়া আছে। তাহাদের মধ্যে একজন তখন বলিল যে, আপনারা সাবধানে যাইবেন, বিমারওয়ালা একটা লোক ওইখানে পড়িয়া আছে। জিজ্ঞাসা করিলাম, তাহার সঙ্গীরা কোথায়? তাহারা বলিল যে, সে বাঁচিবে না দেখিয়া চলিয়া গিয়াছে। তাহার সৎকার কি রূপে হইবে? পথে মরিলে যে রূপে সৎকার হয় সেই রূপেই হইবে। পশুপক্ষী কিংবা জন্তুতে খাইবে, কিংবা যদি এদিকের লোক হয়, আত্মীয় স্বজন খবর পাইলে আসিয়া কাঠকুটা আনিয়া পোড়াইয়া দিবে, কিংবা উহার উপর একটি পাথর চাপা দিবে, না হইলে ওই রূপই রহিল। আর বেশি কিছু তাহাদের সঙ্গে
ও সম্বন্ধে আলোচনা না করিয়া আমরা উঠিয়া তাহাদের কথাগুলি ভাবিতে ভাবিতে অগ্রসর হইলাম। দেখিলাম সেই নেপালের এলাকায় যাইবার সেতুটি সম্মুখেই, দূর নহে। যে স্থানে রোগে মৃতপ্রায় অথবা সেই মৃত ব্যক্তিটি পড়িয়া আছে তাহারা বলিয়াছিল, সে স্থান দিয়া যাইবার সময় আমি লক্ষ্য করি নাই, অন্যদিকেই নজর ছিল। কিন্তু সঙ্গী মহাশয় বলিলেন, আমি দেখেছি, পথের ধারে জঙ্গলের মধ্যে পড়ে আছে, পথ হতে দেখা যায়। রোগের সেবা তো দূরের কথা, রোগ হইলে মৃত্যু নিশ্চয় এই ধারণা। শুধু যে এই পাহাড়ি ভটিয়াগণেরই একচেটিয়া তাহা নহে, উহা তিব্বতীয় সাধারণ জনগণেরও একটি বিশেষত্ব। আগে বলিয়াছি যে কালীগঙ্গায় ব্রিটিশ এবং নেপালের সীমানা। এখন মালপার রাস্তাটি এপারে উত্তরাইয়ের পরেই বন্ধ হইয়া গেল। সম্মুখেই দুর্দান্ত বেগে কালী ছুটিয়াছে। ব্রিটিশ এলাকায় আর পথ নাই। যাতায়াতের সুবিধার জন্য একটি সেতু আছে, তাহা পার হইয়া প্রায় আধ মাইল রাস্তা নেপালের এলাকা দিয়া যাইতে হয়। তারপর আরেকটি সেতু দিয়া পুনরায় ব্রিটিশ এলাকায় আসিয়া আবার পথ ধরিতে হয়। পুল দুইটি প্রতি বৎসরের আষাঢ় কিংবা শ্রাবণ মাসে ভাঙিয়া যায়, আবার কার্তিক মাসে উপরে বরফ জমিতে আরম্ভ হইয়া জলের বেগ মন্দীভূত হইলে পুনরায় উহা নির্মিত হয়। যতদিন পুল টুটিয়া এই নেপাল এলাকার রাস্তাটি বন্ধ থাকে, ততদিন সাধারণের যাতায়াতের বড়ই কষ্ট। সে যে কি ভীষণ বন্ধুর এবং বিপদসংকুল পথ দিয়া আনাগোনা করিতে হয়, তাহার কথা পরে বলিব। কারণ দুর্ভাগ্যক্রমে আসিবার সময়ে আমাদের সেই পথ দিয়াই আসিতে হইয়াছিল। এখন যাইতে যাইতে সেই পুলটি আর তাহার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য দৃশ্য দেখিতে পাইলাম। সেতুটির অনতিদূরে একটি অতি উচ্চ মন্দির আকৃতি। উহা বাহির হইতে যেন পর্বতগাত্রে মিলিয়া আছে। তাহার অনেক উপরে শৃঙ্গ। সেটি যেন ওই বিশাল মন্দিরেরই চূড়া। নিচের দিকে সেই মন্দিরের গায়ে প্রায় 10 হাতের দীর্ঘ কতকটা ফাঁক আছে। তাহার উপরটি প্রকৃতি রচিত অবিকল চ্যাপেলের খিলান, ঠিক কপাটহীন দ্বারের মতো দেখাইতেছে। আমরা এপার হইতেই দেখিতেছি মন্দিরের ভিতরটি যেন শ্বেত মর্মরময়। উহা ক্রমশ উচ্চ গম্বুজের মতো হইয়া দৃষ্টির অন্তরালে রহিয়াছে। আর সেখান হইতে হুহুঙ্কারে সফেন জলস্রোত বিদ্যুৎ গতিতে সেই দ্বারপথে অবিরাম বাহির হইতেছে। নির্ঝরিণীর সেই দুরাবগাহ অতি প্রবলা ধারাটি কালীর অঙ্গে মিশিয়া এক বিস্তৃত ঘূর্ণাবর্তের সৃষ্টি করিয়াছে। সে গর্জন শুনিলে কান বধির হয়। ওপরে যতদূর দৃষ্টি চলে, কোথাও জলধারার লেশমাত্র দেখিতে পাওয়া যাইতেছে না। যাহা কিছু সেই ভিতরের অদৃশ্য গহ্বর মধ্য হইতেই খরধারে ছুটিয়া বাহির হইতেছে। কতক্ষণ দাঁড়াইয়া দেখিলাম। তারপর আমরা ক্রমে প্রথম সেতুটি পার হইয়া নেপালের অধিকার দিয়া কতকটা চলিলাম। পরে অপর একটি সেতু পার হইয়া আবার ব্রিটিশ এলাকায় আসিলাম এবং মালপার পথ ধরিলাম। এই উভয় সেতুর ব্যবধানে নেপালের সীমানা দিয়া যে পথ, উহা পাহাড় ভাঙা বিশালায়ত প্রস্তরখণ্ডের ওপর দিয়াই। সেতুটি পার হইয়া ব্রিটিশ সীমানায় ক্রমশ একটি চড়াই আরম্ভ হইল। ইহাই মালপার চড়াই। যেদিকে চড়াই আরম্ভ হইল, তাহার অপর পৃষ্ঠে উত্তরাইয়ের শেষেই মালপা নামক পড়াও। অল্প উঠিয়াই সম্মুখে আবার একটি নয়ন বিমোহন দৃশ্য, একটি মুক্ত জলপ্রপাত, প্রশস্ত নীল জলের ধারা অনেকটা ওপর হইতে ভীষণ বেগে পড়িতেছে, আর 3-4টি ফেনিল ধারায় বিভক্ত হইয়া বিদ্যুৎ গতিতে নামিয়া কালীর সঙ্গে মিশিয়াছে। প্রপাতের তলদেশ হইতে সঙ্গম পর্যন্ত এক বিস্তীর্ণ, ঘন এবং গতিশীল কুজ্ঝটিকার আবরণ। ঘন হইলেও কতকটা যেন স্বচ্ছ। তার অভ্যন্তরে বিক্ষিপ্ত জলরাশির ক্ষিপ্র গতিলীলা দেখা যায়। সে রূপ মাধুর্যের বর্ণনা সম্ভব নহে। সঙ্গমের মুখে সমস্ত বিক্ষিপ্ত ধারা এক হইয়া প্রবল বেগে পর্বত কাঁপাইয়া ভীষণ গর্জন করিতে করিতে ছুটিয়া চলিয়াছে, যেন মূর্তিমান প্রবলতা। কালীর জল গঙ্গা জলের মতো অল্প ঘোলা, আর ওই প্রপাতের জলটি স্বচ্ছ নীল। মিশিয়া যাইবার পূর্বে জলের পার্থক্য দূর অবধি দেখা যায়। তাহা গঙ্গা যমুনা সঙ্গমের মতোই। বদ্রী কেদারের যে পথ,
সেদিকে যেরূপ ঘন যাত্রীর আনাগোনা, এদিকে সেরূপ লোক সমাগম নাই। না হইলে এদিকেও অনেকগুলি প্রয়াগ আছে, ওদিকে পঞ্চপ্রয়াগ, এদিকে ষষ্ঠ কি সপ্তপ্রয়াগ হইবে। আশকোটের নিচে কালী ও গৌরীর সঙ্গম হইতে শুরু করিয়া এ পথে অনেকগুলি প্রয়াগ দেখিয়াছিলাম। নয়ন মনোমুগ্ধকর জলপ্রপাত। এই অপূর্ব দৃশ্যের মধ্যে এমনই কি শক্তি নিহিত আছে, যাহাতে পথশ্রম বা কোনো প্রকার ক্লেশ মনে আসিতে দেয় না, তাহার পরিবর্তে প্রাণে আনন্দ এবং শক্তি আনিয়া দেয়। হিমালয়ের অধিষ্ঠাত্রী আনন্দময়ীর নৈসর্গিক রূপের এমনই প্রভাব সর্বত্রই দেখিয়াছি। যেই মাত্র নয়নের পথে কোনো অনির্বচনীয় দৃশ্যরূপ অন্তরে প্রবেশ করিল, অমনি যেন সকল বৃত্তি তাহার মধ্যে ডুবিয়া গেল। তখন অন্তর্ক্ষেত্রে যে আনন্দময় রূপের অনুভূতি, তাহা আর প্রকাশ করিবার উপায় রহিল না। তবুও যদি প্রকাশের চেষ্টা করা যায়, তবে আহা ব্যতীত ভাষায় আর কিছুই বাহির হইবে না। চড়াইটি প্রায় 1.5 মাইল হইবে। যখন শৃঙ্গে উঠিয়া আবার ওপিঠ দিয়া নামিতে আরম্ভ করিলাম, তখন প্রায় 2টা হইবে। সঙ্গী মহাশয় ও কুলিরা কতকটা দূরে পশ্চাতে ছিলেন। নামিতে নামিতে এক স্থানে দেখিলাম অনেকগুলি ভটিয়া মহাজন একত্র হইয়া উপরে আচ্ছাদনের মতো প্রস্তরের তল, যাহা দেখিতে অনেকটা গুহার মতো, এমন এক স্থান দেখিয়া রান্না চড়াইয়াছে। আর তাহাদের ভেরব করি আহারান্বেষণে উচ্চ শিখরে উঠিয়াছে। ভেরব করি রাখিতে তো খরচ নাই, আপনারাই চড়িয়া খায়। এদেশে পশুপালনের ইহাই আর্য প্রথা। গতকাল গলাগড়ে যারা ছিল, এখানে দেখি সেই বুদিয়াল যুবক 2টি একটি ছায়াযুক্ত স্থান দেখিয়া ভোজনের জোগাড় করিতেছে। তাহাদের দেখিয়াই আমার মনে পড়িয়া গেল যে আমাদের তো চাল নাই। এই বিজন মালপায় উহা তো খরিদ করিতেও পারা যাইবে না। উহাদের নিকট হইতে কিছু চাল সংগ্রহ করা প্রয়োজন। ঘোর লাল সেই চাল, যার নাম বগুড়া, তাহাই আমাদের একমাত্র উপায়। 5 আনায় 1 সের সংগ্রহ করিয়া কাপড়ের খোটে বাঁধিয়া লইলাম। পরে নামিলাম। মালপার অতি নিকটে ঝুপি জঙ্গলের ধারে কতকগুলি প্রকাণ্ড গুহা আছে। তাহার মধ্যে রন্ধনের চিহ্ন, যথা দগ্ধ কাষ্ঠাদি ইতস্তত বর্তমান দেখিলাম। তাহার সম্মুখে অনেক প্রকাণ্ড প্রকাণ্ড শিলাস্তূপ, মধ্যে পথ চলিয়া গিয়াছে। এত বৃহৎ আয়তন প্রস্তরখণ্ড পূর্বে দেখি নাই। এ পথের সবটুকুই অপূর্ব। এখানেও এই শিলাস্তূপের আশেপাশে ফাঁকে বিছুটির জঙ্গল রহিয়াছে। তাহার নিচেই গর্জন করিতে করিতে উন্মাদিনী কালী ছুটিয়াছে। এমন স্থানে একটি শিলার ওপর ছায়া দেখিয়া একেবারে শুইয়া পড়িলাম। পাশে আর একটি পাথরে লাঠিটি ঠেস দিয়া রাখিলাম। কিছুক্ষণ পরে সঙ্গী মহাশয় আসিলেন। হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলাম, কেমন রাস্তা বলুন দেখি? তিনি বলিলেন, সে কথায় আর কাজ কি, পিতৃপিতামহের পুণ্যের জোরেই এই পথে প্রাণ নিয়ে চলতে পারছি। কি ভয়ানক, বুঝলে? হ্যাঁ, বলিয়া তিনি ঘর্মসিক্ত জামাটি খুলিয়া পাথরের ওপর ছড়াইয়া দিলেন এবং বসিলেন। আমি বলিলাম, আরে এই তো এসে পড়েছি, ওই যে মালপা দেখা যাচ্ছে। অল্প দূরে সম্মুখেই নবাগত একটি প্রবল জলপ্রবাহ কালীর সঙ্গে মিলিয়াছে। সেই ধারার ওপর একটি ক্ষুদ্র সেতু আছে। উহা পার হইয়া কালীর কোল দিয়া বরাবর পথটি চলিয়া গিয়াছে। সেই পথের ধারে একটি উচ্চ ভূমির ওপর একখানি গবাক্ষশূন্য খড়ের ঘর দেখা যাইতেছিল। উহাই পিয়নের আড্ডা। যাত্রীগণ আসিয়া সেইখানেই আড্ডা করে, বটি পাকায় আর নিচের ওরিয়ারেই থাকে। এদিকে গুফা বা গুহাকেই ওরিয়ার বলে। আবার কোনো সাধুর আশ্রম বা মঠকেও লোকে গুফা বলে, কারণ পার্বত্য রাজ্যে এইরূপ প্রস্তর সমষ্টি রচিত স্বাভাবিক আচ্ছাদিত স্থান ব্যতীত সাধুদের আর বড় উপায়ও নাই। ডাকপিয়নের আশ্রমখানি নদী সঙ্গম হইতে প্রায় 60 ফিট উচ্চে। ওপরে উঠিবার চড়াই পথের ধারেই 2টি গুহা আছে, একটি নিচে আর একটি তাহার কিছু ওপরে। আমরা উঠিলাম এবং চড়াই ভাঙিয়া ওপরের ওই কুটিতেই আড্ডা করিলাম। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করিয়া
রন্ধন শেষে ভোজনের পর নিচের গুহায় নামিয়া যথাস্থানে বিছানা বিছাইলাম। আমাদের বাহকদ্বয় উপরে কুঠির সম্মুখেই নিজ স্থান নির্বাচন করিয়া লইল। গুহার মধ্যে 3টি লোক কষ্টে থাকিতে পারে। খাটিয়ার মতো একখানি উচ্চ লম্বা পাথর ছিল, তাহার উপর সঙ্গী মহাশয় কম্বলাদি বিছাইয়া বসিলেন, আর নিচে তার পায়ের দিকে আমি কম্বল বিছাইলাম। জমিটি সমতল নয়, উঁচু নিচু বিষম, কিন্তু উপায় ছিল না। হঠাৎ আমার মনে হইল, পথে খুচরা খরচের জন্য যে টাকার থলিটা বাহিরে থাকিত, সেটা পিয়নের ঘরের চালে লাঠিতে ঠেস দিয়া রাখিয়া আসিয়াছি। তাড়াতাড়ি উঠিয়া সেখানে গিয়া দেখিলাম লাঠিটি ঠিকই আছে, কিন্তু টাকার থলিটি নাই। আমার অসাবধান স্বভাব, তাহা আমি জানিতাম। ভাবিলাম আর কোথাও ফেলিয়াছি। যেখানে যেখানে বসিয়াছিলাম সব স্থান খুঁজিয়া কোথাও পাইলাম না। তখন মনটা বড় খারাপ হইয়া গেল। সঙ্গী মহাশয় এই অসাবধানতার প্রতি কটাক্ষ করিয়া অনেকবার বলিয়াছিলেন, কারণ ওই থলিটি আমি অনেক স্থানেই ফেলিয়াছি, তুলিতে মনে হয় নাই। তিনি উহা লক্ষ্য করিয়া তুলিয়া আমায় দিয়াছেন। এখন সেইটি হারাইয়া তাহার কাছে যাইতে আমার বড়ই লজ্জা হইতে লাগিল। কি করি? অসাবধানতার জন্য পূর্বে তিনি আমায় অনেকবারই মিষ্ট তিরস্কার দ্বারা সতর্ক হইতে ইঙ্গিত করিয়াছিলেন, এখন তাহাই মনে হইতে লাগিল। আমাদের বাহকেরা নিকট জঙ্গলে কাঠ আনিতে গিয়াছিল। তাহাদের উপর কিন্তু আমার সন্দেহ ছিল না। তথাপি তাহারা আসিলে আমি জিজ্ঞাসা করিলাম। শুনিবা মাত্র তাহারা আমাকে ভগবানের নামে শপথ করিয়া বলিল যে তাহারা কিছুই জানে না। তাহাদের কিছু বকশিস কবুল করিলাম, তাহারা কিছুতেই স্বীকার করিল না। পিয়নকেও অনেক বলিলাম যে আমরা তীর্থযাত্রী, গরিব ব্রাহ্মণ, আমাদের পয়সা লইলে পাপ হইবে ইত্যাদি, কিন্তু কেহই স্বীকার করিল না। তাহাতে আন্দাজ 13টি টাকা আর কিছু খুচরা ছিল। কিন্তু যার চুরি যায় তার অসংযত মনে নানারূপ সন্দেহ আসিয়া থাকে। আমার মাঝে মাঝে মনে হইতে লাগিল যে সঙ্গী মহাশয় আমায় একটু বেশি রকমের শিক্ষা দিবার জন্যই হয়তো উহা পাইয়া নিজেই লুকাইয়া রাখিয়াছেন। যাহা হোক, ঠিক করিলাম যে তাহার নিকট গিয়া সকল কথা বলাই ভালো। যদি তিনি রাখিয়া থাকেন তাহা হইলে নিশ্চয় বলিবেন, বড় জোর তাহার জন্য না হয় আর একটু ভৎসন্না করিবেন। আমি যখন বলিলাম যে আমার থলিটি দেখিতে পাইতেছি না, কোথায় গিয়াছে, শুনিয়া তিনি বলিলেন, কোথায় রেখেছিলে? আমি সকল বৃত্তান্তই বলিলাম। শুনিয়া তিনি কিছুক্ষণ চিন্তা করিয়া কেবল বলিলেন, যাক, ও জন্য আর বেশি ভেব না। কুলিদের একটু ভালো করে জিজ্ঞাসা করেছিলে? সব কথা শুনিয়া তিনি চুপ করিয়া অনেকক্ষণই বসিয়া রহিলেন, আর আমি উদ্বেগে মরিতে লাগিলাম। কত রকমের কত কথাই যে মনে হইতে লাগিল, সেসব লিখিতে সাহস হয় না। কিছু হারানো যে চুরি করার চেয়ে বেশি পাপ, তাহাতে আর সন্দেহ রহিল না। এইভাবেই বেলাটুকু কাটিয়া গেল।